সার্ভার সমস্যার কারণে 5 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। এ সম্পর্কিত কোনো তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। গেল মঙ্গলবার থেকে সঞ্চয়পত্রের লেনদেন করতে পারছেন না গ্রাহকরা, এমনকি কোনো ধরনের মুনাফা তুলতে পারছেন না তারা। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণে সহায়তা করা হলেও সার্ভার চালুর বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হচ্ছে গ্রাহকদের। সঞ্চয়পত্র করতে এসে অনেক গ্রাহকই দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে যান সার্ভার জটিলতার কারণে। তবে অধিদপ্তর বলছে সফটওয়্যারের আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে, দ্রুত লেনদেন চালু হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ব্যাংকিং কার্যক্রমে এইভাবে সার্ভার বন্ধ হয়ে যাওয়া, তার বিকল্প না রাখা, এটা খুবই দুঃখজনক। তারাও নিজেরাও বলতে পারে না, এটা অর্থ মন্ত্রণালয় বা ওই যে সঞ্চয়পত্র দপ্তর এটা মেনটেন করে, তারাই জানবে ভালো, তারাই বলতে পারে। আমার রিকোয়েস্ট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এখনই যেন এটা চালু করে দেয়। আসছে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি করবে না মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর। শুধু মুরগি, ডিম ও তরল দুধ বিক্রি করবে। সক্ষমতার অভাবে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। চড়া মূল্যস্ফীতির বাজারে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভোক্তা ও খামারিরা। গত কয়েক বছর ধরে রোজার মাসে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের চেয়ে দাম কম থাকে বলে এতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ। কিন্তু এবার মিলবে না গরু ও খাসির মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয় রোজায় শুধু তরল দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হবে। প্রতি লিটার গরুর দুধ 80 টাকা, ড্রেস ব্রয়লার মুরগি 250 টাকা কেজি ও 9.5 টাকা দরে মুরগির ডিম বিক্রি হবে। আমার যে ক্যাপাসিটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেটা ব্যবহার করে এবং স্টেক হোল্ডারদের সাথে নিয়ে, তো সেই কারণেই আমরা এই যেগুলো প্রায়োরিটি বেসিসেই আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করব। এখনো পর্যন্ত ওই রকম কোনো ডিসিশন হয়নি। প্রাথমিক যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই 3টা প্রোডাক্টের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। চড়া মূল্যের বাজারেও প্রতি কেজি গরু ও খাসির মাংস 600 ও 900 টাকায় কিনতে পারত ভোক্তারা। এবার এ সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ সবাই। বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকারের যদি এটা সুযোগ সুবিধা দিত। গরুর মাংস অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই আয়োজনটা আমার কাছে মনে হয় ফিকে হয়ে যাবে এবং ওভারহেড কস্ট কিন্তু সেমই থাকবে। আপনার আইটেম কমতেছে দুইটা, মূল আইটেম দুইটাই কমে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা কিন্তু সেম থাকবে। আপনার দুধ এবং মুরগির মাংস বিক্রি করার জন্য কিন্তু আপনি খোলা ভ্যানে বিক্রি করতে পারবেন না, শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে। গত বছর রমজানে মাংসের পাশাপাশি মাছও বিক্রি করেছিল সরকার। এবার মাছ বিক্রি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি, এমন মন্তব্য করেছেন ঢাকা সফররত পাকিস্তান ফেডারেশন অব চেম্বারের সভাপতি। সোমবার রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার বলেন, চলতি বছরই বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হবে। গত অর্থবছর পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে $628 মিলিয়ন পণ্য। অন্যদিকে রপ্তানির পরিমাণ ছিল মাত্র $62 মিলিয়ন। আমদানি পণ্যের তালিকায় রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, তুলা, কাপড়, পেঁয়াজ, চুনাপাথর, সোডা অ্যাশ ও রাসায়নিক। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী 2টি জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। অশুল্ক প্রতিবন্ধকতা সহ নানা জটিলতায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়েনি বলে মনে করেন বাংলাদেশ সফররত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিরা। দুদেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে। তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব। পর্যটন সহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বাংলাদেশ থেকে পাকিস্তানে মূলত কাঁচা পাট, ওষুধ, চা, তৈরি পোশাক রপ্তানি হয়। রপ্তানি বাড়াতে যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন এফবিসিসিআই প্রশাসক। বাংলাদেশের চামড়া, টেক্সটাইল, ঔষধ,
সিরামিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে পাকিস্তান। দুদেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন সুযোগ খুঁজতে হবে। পাকিস্তান বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দুদেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। সভা শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে ব্যাংক বহির্ভূত কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলেও তার দায় স্বতন্ত্র পরিচালকদের কাঁধে পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এক প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা প্যানেল থেকে। প্রতিষ্ঠান ঋণ নিলে স্বতন্ত্র পরিচালকরা কোনো ধরনের গ্যারান্টি পত্রে সই করবেন না। এ ধরনের সিদ্ধান্তের কারণে তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এতদিন কোনো আর্থিক প্রতিষ্ঠান খেলাপি হলে স্বতন্ত্র পরিচালকরাও খেলাপি হয়ে যেতেন, ফলে অনেকেই এই পদে বসতে চাইতেন না। এতে আরও বলা হয়, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালকদের প্যানেল তৈরি করবে। কোম্পানিগুলো স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ্য ব্যক্তির নাম বাংলাদেশ ব্যাংকের আর্থিক কোম্পানি ও বাজার বিভাগে পাঠাতে পারবে। সেখান থেকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে। কম দামে পরিবেশের জন্য ক্ষতিকর মানহীন পণ্য কেনা ঠেকাতে সাশ্রয়ী দামে উচ্চমানের পণ্য কেনার সুযোগ করে দিয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাই নতুন বছরে আইটি পণ্যে 50% পর্যন্ত মেগা সেল অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত 25-এ 50% মেগা সেল অফার শীর্ষক প্রোগ্রামে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। ক্রেতারা চলতি বছরের 31 মার্চ পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকার সহ বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ কেনায় পণ্যভেদে নিশ্চিত সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। সার্ভার জটিলতার অজুহাতে জমি বেচা কেনায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমি নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে কাজ হলেও গুনতে হচ্ছে বিপুল পরিমাণ টাকা। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নেমেছে একটি অসাধু চক্র। তবে নিবন্ধন কর্মকর্তারা জানিয়েছেন, সফটওয়্যার পরিবর্তনের সময় সাময়িক সমস্যা হলেও এখন আর কোনো জটিলতা নেই। যশোরের ভূমি অফিসে গত কয়েক মাস ধরে কাজ নিয়ে গেলেই সার্ভারের সমস্যার কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এতে জমি বেচাকেনা সংক্রান্ত জটিলতায় পড়তে হয় ভুক্তভোগীদের। অভিযোগ আছে, সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমস্যার সমাধান করে দিচ্ছেন। মানে যাওয়া মাত্র ভাই এখন না তখন, আমার সময় নেই, আমার ইয়ে করতে পারবো না, তা করতে পারবো না, অথচ দেখছি আমার পরের ফাইল, আগের ফাইল তো গেল, পরের ফাইলগুলো সে করে দিয়ে আসছে। নায়েব অফিসে গেলে যদি টাকা দেন আপনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি টাকা না দেন তাহলে এরকম আপনার তাবাদি থাকবে। সফটওয়্যার পরিবর্তন হয়ে কিছুটা সমস্যা হলেও সমাধান হয়েছে বলে দাবি কর্মকর্তার। খাজনা নেওয়াও শুরু করেছি, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। তো আশা করি যে আরও কিছুদিনের মধ্যে এটা আরও দ্রুত করা যাবে, যেহেতু নতুন একটা ভার্সন নতুনভাবে আসছে। লক্ষ্মীপুরে গত এক সপ্তাহে সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়েছে মাত্র 57টি, যেখানে প্রতিদিন 50-এর বেশি দলিল করা হতো। একই চিত্র জেলার অন্য অফিসেও। চিকিৎসার প্রয়োজন, বিয়ে সহ নানা কারণে সম্পত্তি হস্তান্তর করতে না পারায় ভোগান্তিতে গ্রাহক। রাষ্ট্রীয় অফিসে দীর্ঘদিন যাবৎ দলিল লেখালেখি হচ্ছে না, এতে করে সাধারণ মানুষের খুবই ভোগান্তির মধ্যে দিন পার করতেছে। গ্রাহকদের অভিযোগ, জেলা সাব রেজিস্ট্রারকে দলিল ভেদে 50,000 থেকে লাখ টাকা না দিলে কাজ হচ্ছে না। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ নিয়ে থাকেন এবং প্রতিনিয়তই মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার লোকমান হোসেন। 26 নভেম্বর থেকে ভূমি সেবা অনলাইন সার্ভারের সমস্যার পর থেকে দেখা দেয় দুর্ভোগ। পাশাপাশি দলিল করতে না পারায় অলস সময় কাটাচ্ছেন দলিল লেখকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুলিয়ায় বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সকাল 11টা থেকে প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় 450 ছাঁটাইকৃত শ্রমিক এসব দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জানান তারা। পরে মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে মহাসড়ক ছাড়েন তারা। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুদামে মজুত রাখার জন্য নয়, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম। দুপুরে বরিশালে চলতি মৌসুমে আমন সংগ্রহ নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস কার্যক্রমও চালু করা হয়েছে। আমরা কিন্তু আমদানিগুলি করছি গুদামে ধরে রাখার জন্য না, আমরা ক্রমান্বয়ে গুদামে যেমন আমরা রাখবো আমরা আছে, ঠিক তেমনভাবে মার্কেটে আপনি দেখেন যে ওএমএস চালু করা আগে ছিল, টিসিবির মাধ্যমে ওএমএস ছিল, এখন খাদ্য বিভাগের একটা ওএমএস কার্যক্রম ছিল, কিন্তু ফসলি মৌসুম দেখে কিছুদিনের জন্য এটা মফস্বলে স্থগিত রাখা হয়েছিল, আবার এটা চালু করে দেওয়া হয়েছে। প্রায় 20 বছর আগে স্থাপিত হলেও চালু হয়নি দিনাজপুরের বিরল স্থলবন্দর। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহজ করতে 2005 সালে স্থাপন করা হয় বন্দরটি। তবে শেডে রেলের সংযোগ এবং সড়ক পথে ভারতে বাণিজ্যের অনুমতি না পাওয়ায় কোনো কাজেই আসছে না সড়ক রেল পথের সমন্বয়ে গঠিত এই বন্দরটি। রেল ও সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে 2005 সালে শুরু হয় বিরল স্থলবন্দরের কার্যক্রম। 25 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড। 2006 সালে সীমান্তের ওপারে রাধিকাপুর পর্যন্ত এবং 2011 সালে পার্বতীপুর থেকে বিরল সীমান্ত পর্যন্ত মিটার গেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তর করা হয়। 2017 সালে এই রেলপথে শুরু হয় বাণিজ্য। নির্মাণ করা হয় সড়ক, ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের অবকাঠামো, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি বন্দরটি। এটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ এটা হচ্ছে যে আমরা যদি রেলে মাল নিয়ে আসি, রেলে আনলে আমাদের খরচও কম পড়বে এবং আমরা কম মূল্যে আমাদের ভোক্তাদের কাছে মালটি পৌঁছাতে পারবো। এই পোর্টটি চালু হলে আমাদের এলাকার ব্যবসায়ীদের উন্নতি হবে, এলাকার উন্নয়ন হবে। আমরা মনে করি হিলির চেয়েও এটা বেশি কার্যকর হবে। বিরল স্থলবন্দর চালু হলে এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হবে। তৈরি হবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। দিনাজপুর শহরের একেবারে সন্নিকটে, যার জন্য দিনাজপুর শহরের যে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য যেটা আসবে, সেটা আমি মনে করি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই বিরল স্থলবন্দর। কম খরচে পণ্য পরিবহনে বন্দরটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে জমে উঠেছে 10 দিনের বিসিক উদ্যোক্তা মেলা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। শহরের পৌর পার্কে মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা অংশ নিয়েছেন। 40টি স্টলে উদ্যোক্তাদের তৈরি পাট ও চামড়াজাত পণ্য, কাপড়, মাটির তৈরি জিনিসপত্র, শীতের পিঠাসহ বিভিন্ন পণ্য রয়েছে। দাম সাধ্যের মধ্যে থাকায় ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেলা ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। হাতের কাজের জিনিস বাসায় তৈরি করতাম, এখন দেখি যে যেটা তৈরি করি সেটা মানুষের সাড়া পায়। স্টুডেন্ট সহ ঘুরতে এসেছি, তো মোটামুটি ভালোই লাগছে এই পর্যন্ত। তো কিছু কেনা হয়নি, শুধু বাজারগুলো ঘুরে দেখা হচ্ছে। আপনারা এই উদ্যোক্তাদেরকে আরও বেশি উৎসাহ দেবেন। এই উৎসাহ দেওয়ার দ্বারা এই উদ্যোক্তারা আরও বেশি পরিমাণে অনুপ্রাণিত হবে এবং এখান থেকেই বড় বড় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে যাবে। টানা দ্বিতীয় কর্মদিবসেও সূচকের নিম্ন গতিতে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। তবে বেড়েছে মোট লেনদেনের পরিমাণ। সোমবার লেনদেন শুরুর প্রথম 1.5 ঘন্টায় সকাল 11:30টায় ডিএসসির প্রধান সূচক 11.76 পয়েন্ট বেড়ে যায়। তবে দিন শেষে সূচক 4 পয়েন্ট কমে ডিএসইএক্স দাঁড়িয়েছে 5151 পয়েন্টে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম, বেড়েছে 91টির, কমেছে 247টির, আর অপরিবর্তিত রয়েছে 62 কোম্পানির দাম। দিন শেষে লেনদেন 26 কোটি টাকা বেড়ে হয়েছে 397 কোটি টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসির সার্বিক সূচক কমেছে 38.96 পয়েন্ট।
আর লেনদেন হয়েছে 54,03,00,000 টাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 155 টাকা 62 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 130 টাকা 89 পয়সায়। ভারতীয় রুপির দর কমেছে, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 66 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 397 টাকা 24 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 27 টাকা 20 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।